শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। কর আদায়ে জনগণকে উৎসাহিত করতে হলে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে সরকারকে। বুধবার এনবিআর ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের অনুষ্ঠানে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেই সাথে ভ্যাট প্রদানে জনগণের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তিনি। এ সময় ব্যবসায়ীদের ছোটখাটো ভুল ধরে হয়রানি না করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। রাজস্ব আদায়ে বরাবরই পিছিয়ে বাংলাদেশ। বর্তমানে জিডিপির অনুপাতে রাজস্ব আয়ের হার 7.5%-ও কম। এমন বাস্তবতায় কর ব্যবস্থাপনাকে আধুনিকায়নের পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট দিবসের আলোচনায় তারই অগ্রগতি তুলে ধরে সংস্থাটি। অনুষ্ঠানে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলেন, রাজস্ব ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল করা না গেলে হয়রানি বন্ধ হবে না, বাড়বে না আদায়ও। অনেকগুলো দেশ আস্তে আস্তে করে ক্যাশলেস সোসাইটির দিকে, ডিজিটাইজেশনের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও ওই একটা অবজেক্টিভ একদম খুবই হাই প্রায়োরিটি দিয়ে আমাদেরকে এটা করতে হবে। তাহলে ট্যাক্স সিস্টেমটা অনেক ট্রান্সপারেন্ট হবে, অনেক এফেক্টিভ হবে, অনেক এফিশিয়েন্ট হবে। এইটার জন্য আমরা গত 1 বছরে দেখেছি যেভাবে এনবিআর ডাইনামিক ওয়েব পোর্টাল তৈরি করেছে, অনলাইন ভ্যাট প্রজেক্ট নিয়েছে, ই পেমেন্ট অফ ভ্যাট করেছে, 100% অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করেছে। এগুলো শুধুমাত্র একটি বছরের জন্য না, এগুলো কিন্তু সামনের যেই আমাদের যে ভ্যাটের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করা, তার একটা ফাউন্ডেশন লে আউট করা হয়েছে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের জিডিপিতে ভ্যাটের অবদান প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। তাই ভ্যাট ব্যবস্থাপনাকে আধুনিকায়ন, সহজীকরণ এবং অটোমেশনের আওতায় আনতে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সেই সাথে ছোটখাটো ভুলের কারণে ব্যবসায়ীদের হয়রানি না করার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। আমরা চাই একজন ব্যবসায়ী গ্রো করুক, তার 1টা থেকে 5টা ব্যবসা হোক, আমি তখন 6টা থেকে ট্যাক্স নেব। আমরা যদি এমন মেজার প্রয়োগ করি, কোন একজন ট্যাক্স পেয়ারের ছোটখাটো ভুল ভ্রান্তির কারণে একেবারে তাকে যদি ব্যবসা থেকে আউট করে দিই, তাহলে কি হলো? আমি সোনার ডিম পাড়া হাঁসটাকে জবাই করে ফেললাম। এই অ্যাটিটিউড থেকে বের হতে হবে। কর আদায়ে জনগণকে উৎসাহিত করতে নাগরিক সেবা নিশ্চিত করার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। বলেন, রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক, সহজ এবং হয়রানিমুক্ত করার কোনো বিকল্প নেই। আমাদের কিন্তু সরকারের দিক থেকে এটা ইনশিওর করতে হবে যে ট্যাক্স আপনাদের কাছে দিচ্ছে মানুষের কাছে, যে তার বদলে সব ধরনের সেবা ইনশিওর করে, তবে কিন্তু দেশের স্বার্থে কর প্রদানে জনগণের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের আলোচনা পর্বে যেতে চাই। নতুন ভ্যাট দাতা নিবন্ধন ও রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, যে বিষয়টি নিয়ে আমরা প্রতিবেদনও দেখছিলাম, এটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। জনাব শোভন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক স্পারো গ্রুপ এবং তিনি সাবেক পরিচালক বিজিএম, এবং আছেন জনাব মাহমুদ হাসান, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। প্রথমেই জনাব মাহমুদ হাসান, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে গতকাল থেকে ভ্যাট সপ্তাহ শুরু হয়েছে। আমাদের কাছে যে তথ্য আছে তাতে জানা যায় যে 2019 সাল থেকে অনলাইন ব্যবস্থা চালু হলেও 5 বছরে তা কার্যকর হয়নি। এনবিআর তথ্য মতে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 4,66,000, তবে এর মধ্যে 20% প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট প্রদান করছে না। তাহলে যে অনলাইন করে আসলে কি লাভ হলো, এবং প্রশ্ন হচ্ছে যে তাহলে ভ্যাট আদায়ের পথে বাধাগুলো কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আপনার অনলাইন করা হয়েছে, বাট এই যে অনলাইনটা করা হয়েছে, এইটা কি পরিমাণ আপনার অংশীদারকে, বিশেষ করে ভ্যাট যারা প্রদান করে তাদের কাছে সহনীয় এবং সহজবোধ্য করা গেছে। যেটা এনবিআর এর চেয়ারম্যান মহোদয় সঠিকভাবে বললেন যে সোনার ডিম পাড়া হাঁসটাকে মেরে ফেললে হবে না। এমনও অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আছে যে
অনেক প্রতিষ্ঠান, ইভেন মনে করেন বিদেশি প্রতিষ্ঠান যারা অনলাইন করতে চাচ্ছে বাট ডিপার্টমেন্টের সহায়তা পাচ্ছে না দেখে আপনার এখন পর্যন্ত অনলাইন করতে পারছে না। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটা প্রতিষ্ঠান আপনার এখন পর্যন্ত তারা হচ্ছে অফলাইনে ম্যানুয়ালি দিচ্ছিল, এখন নতুন করে তারা অনলাইনে সাবমিট করতে যাবে, এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে যে বিগত 3 বছরের তাদের অনলাইন সিস্টেমে আপনার এটাকে ডিউ দেখাচ্ছে এবং সেটা সলভ করার জন্য তারা কোনো সহায়তা পাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 যে জিনিসটা হচ্ছে যে আপনার যে সফটওয়্যারগুলো আপনার দেয়া হয়েছে রিকমেন্ডেড করে, ওখানেও কিন্তু একদম কাস্টমার ফ্রেন্ডলি সবগুলা তা কিন্তু বলা যাবে না। থার্ড ইস্যুস হচ্ছে যে আমাদের এন্টায়ার পেমেন্ট সিস্টেমটাই যেহেতু এখনো অটোমেশন করা যায়নি এবং করতে হলে সময় লাগবে, কারণ বাংলাদেশের ব্যবসায়ীদের কথা বলি বা মানুষের কথা বলি, এদের ডিজিটাইজেশনের যে অ্যাডাপ্টিবিলিটি সেটা কিন্তু আপনার মনে করেন ওই নর্মালি ফেসবুক বা ইউটিউব দেখার প্রবণতার সাথে বা সোশ্যাল মিডিয়ার প্রবণতার সাথে মিলালে হবে না। এটা একটা অনেকটা আমাদের কাছে আপনার মনে করেন মিসনোমার হিসাবে কাজ করে, যে আমরা বলি যে বাংলাদেশে এত কোটি মানুষ ফেসবুক ইউজ করে, তো কাজী অনলাইন বা ডিজিটাইজেশনটাও তারা আপনার মনে করেন করতে পারে। আসলে এই তথ্যটা কিছুটা মিসলিডিং, তো এক্ষেত্রে আরো সময় লাগবে এবং গ্রাজুয়ালি হবে। বাট পেমেন্ট সিস্টেম বা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলো যত দ্রুত অটোমেটেড করা যাবে, যত দ্রুত ক্যাশলেস করা যাবে, তত দ্রুত কিন্তু এই ডিজিটাইজেশনের একটা সুফল পাওয়া যাবে বলে আমার কাছে মনে হয়। তো এখানে প্রধানত আমি 3টা চ্যালেঞ্জ যদি আপনার মনে করেন পয়েন্ট আকারে বলি, একটা হচ্ছে আপনার এই সিস্টেমের অনলাইনে সাবমিশন করা আরো সহজবোধ্য করতে হবে এবং আপনার আরো ফ্রেন্ডলি করতে হবে। দেন সেকেন্ড ওয়ান হচ্ছে যে ডিপার্টমেন্টকে আরো বেশি এগিয়ে নিয়ে আসতে হবে এবং এমন একটা স্কিম শুরু করতে হবে যে যারা এখন পর্যন্ত অনলাইনে করছে না তারা আজকে থেকেই করতে পারবে। পুরাতনটা আলাদা একটা স্কিম হিসাবে কনসিডার করা হবে। যাদের পাস্ট ডিউ আছে, যারা ম্যানুয়ালি করেছে, তাদের ওখানে কিছু সুবিধা দিতে হবে, যে যাদের পাস্ট ম্যানুয়ালি করেছে তাদেরকে ওটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা যাচাই বাছাই করে ওখানে কিছুটা ছাড় দিতে হবে অথবা ওটা মেনে নিতে হবে। এবং থার্ড ইস্যু হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনটা যতটা পরিমাণ সম্ভব ওটা অটোমেটেড করতে হবে এবং ওটার সাথে ভিএটি সিস্টেমের একটা আপনার হচ্ছে সমন্বয় করতে হবে, যেন ওই ট্রানজেকশন গুলায় যে ভ্যাট কালেক্টেড হয়েছে বা পেইড হয়েছে ইন অ্যাডভান্স, ওটা যেন অটোমেটিক্যালি আপনার করদাতার বা ভ্যাট প্রদানকারী সংস্থার ক্রেডিট হিসাবে আসে, তাহলেই দেখা যাবে যে আগানো যাবে। জি, জনাব শোভন ইসলাম, আপনার কাছে আসতে চাই। যেই প্রতিবেদনটি আমরা দেখলাম সেখানে এনবিআর চেয়ারম্যান বলছিলেন যে ছোটোখাটো ভুল ধরে ব্যবসায়ীদেরকে হয়রানি করা যাবে না এবং এতে করে আসলে সোনা ডিম পাড়া সোনার হাঁসটাই আসলে মেরে ফেলা হবে, এরকম একটি কথা তিনি আসলে বলেছেন। আপনি যদি বলতেন যে এই বিষয়টি যে আসলে আপনারা কতটা হয়রানির শিকার হচ্ছেন, বিশেষ করে যারা এই ভ্যাট ট্যাক্স যারা কর প্রদান করেন আপনারা। প্রথমত বিজয়ের মাস, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা স্বাধীনতার জন্য আমাদের আত্মহুতি দিয়েছেন সেই বীর শহীদদেরকে। অবশ্যই আমাদের এই সময়ে এত দূর এসে বাংলাদেশে আমরা এই কথাগুলো যে বলছি, যে সোনার যারা বিজনেসম্যান তাদেরকে যে উনি স্বীকৃতি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান, যে আমরা উই আর দ্য ওয়ান হু লেইজ দ্য গোল্ডেন এগ, সেটা আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে উনি এটা অ্যাকনলেজ করেছেন। এই প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ ব্যবসায়ীদেরকে একটু সাধুবাদ দিলেন যে না, ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেখুন, যেই ব্যবসাগুলো ভালো করছে, পার্টিকুলারলি আরএমজি সেক্টর, জানেন বাংলাদেশে ইজ দ্য থ্রাইভিং সেক্টর, কিন্তু আমরা এই মুহূর্তে নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। কাজেই এই ব্যবসাটিকে আমাদের এই চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক সময় মানুষ বুঝতে পারে না। তারা মনে করে না আরএমজি সেক্টর যেহেতু ভালো করছে, ওনার এত হাজার এমপ্লয়ি, সো এখানে হাত দিলেই হয়তো কোনো পয়সা পাওয়া যাবে, কোনো ধরনের ইলিগাল মানি দে ক্যান কালেক্ট। অ্যাকচুয়ালি সবকিছুই কিন্তু হয়রানিমূলক। বাট এই হয়রানি থেকে আমরা সবসময় শিকার হচ্ছি।
পার্টিকুলারলি ইভেন দ্য এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর, যেটি সম্পূর্ণ ভ্যাটের আওতামুক্ত, আমাদের সেটিও এখানে কিছু কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে। যেমন আপনি যদি কোনো ধরনের এন্টারটেইনমেন্ট ব্যয় করেন, আপনার বায়ার আসলে যদি আপনি কোনো জিনিস কেনেন, একটি চা খাওয়ান কিংবা বিস্কিট খাওয়ান, বায়ার আসলে যদি করতে হয় সেটির মধ্যে আপনাকে ভ্যাট দিতে হবে। তারপরে আপনি যদি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করেন, পার্টিকুলারলি দেখুন আমাদের কন্টিনিউয়াসলি আমাদের প্রসেস আপগ্রেডেশনের মধ্যে যেতে হয়। আপনি একটি ফ্যাক্টরি করলেন, এটা কিন্তু শেষ না। ফ্যাক্টরি যেগুলো পুরানো হয়ে গেছে সেগুলো কনস্ট্যান্ট আপগ্রেডেশন করতে হয়, মেশিন আপগ্রেডেশন করতে হয়, সার্ভিস আপগ্রেডেশন করতে হয়। এখন একটি বড় অংশ আমরা সফটওয়্যার ডিজিটাইজেশনে যাচ্ছে, অনেক ফ্যাক্টরি সেই সফটওয়্যারগুলো কনস্ট্যান্টলি আপগ্রেডেশন করতে হয়। এগুলো কিন্তু আবার এনি সার্ভিস কিন্তু ভ্যাটের আওতামুক্ত না, এগুলোতে আমাদের ভ্যাট দিতে হয়। কাজেই এগুলো আমাদের সিস্টেম হলো আমরা ভ্যাট কেটে রেখে তারপরে আমরা পেমেন্টটি দিব। এবং অনেক ক্ষেত্রে আমাদের ধরেন কন্টিনিউয়াসলি উই হ্যাভ টু মেক ইমপ্রুভমেন্ট টু দ্য ফ্যাক্টরিজ। আমাদের একটি নতুন বিল্ডিং করতে হয়, অনেক সময় আমরা জানেন কমপ্লায়েন্সের কারণে আমরা আরএসসি এবং বিদেশি বাইরের কমপ্লায়েন্সের কারণে কনস্ট্যান্ট there is upgradation needed এখানে। and then paint and maintenance and upkeep of the factory in a perfect shape, অফিসগুলো পারফেক্ট শেপে রাখার জন্য আমাদের কনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট করতে হয়। আমি যে ব্যাপারটিতে আসার চেষ্টা করছি in a summary what I'm trying to say is যে আমরা যে আপগ্রেডেশন গুলো করি, যে সার্ভিস গুলো করি, এগুলো নিয়েই আমাদের ভ্যাটের জটিলতা সৃষ্টি হয়। এবং কোনো ক্ষেত্রে আমরা যে আমাদের সার্ভিস প্রোভাইড করে তাদের ঠিক ভ্যাটের প্রপার ইনফ্রাস্ট্রাকচার নাই। একটি মেকানিক এসে কতগুলো জিনিস ঠিক করে দিল, সে টোটালি রিয়েলি তাকে যে আমরা ভ্যাট কেটে রাখবো এটির কোনো উপায় আমাদের সিস্টেম কোনো নাই, কোনো অটোমেশন, কোনো মেকানিজম নাই। কাজে আমাদের সিস্টেমে সেটি করতে হয়। কিন্তু এখানে হয়তো কিছু ভুল হয়ে যেয়ে থাকতে পারে, হয়তো দেয়ার ইজ এ এমপ্লয়ি মিস্টেকস। যদিও আমাদের বড় বড় কোম্পানিগুলো আমরা সবাই কিন্তু এখন কমপ্লিট অটোমেশনে চলে গেছে, আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম ইজ ইন টোটাল অটোমেশন। তাও সামান্য যে ভুলগুলো হয়, এখানেই এনবিআর এর চেয়ারম্যান যথার্থই বলেছেন যে এই সামান্য ভুলগুলোকে কিছু সুযোগ দেওয়া উচিত, যেন ঠিক আছে আপনারা কারেকশন করে দেন কিংবা সামথিং আপডেট করে দেন এবং এটি একটি নতুন করে সাবমিট করেন। কিন্তু যে পেনাল্টি সিস্টেম, যে কিছু ধরতে পারলেই কোনো ভ্যাট কর্মকর্তা এসে যদি কোনো ইললিগালিটি কিংবা কোনো মিস্টেক ক্যাচ করতে পারে, তাহলে কিন্তু তাদেরকে একটা বিশাল ইনসেন্টিভ দেওয়া হয়। সেই ইনসেন্টিভ সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে কিছু সুযোগ দিতে হবে যে না, দেয়ার কুড বি মিস্টেক অ্যান্ড ওয়ান টাইম অপরচুনিটি টু কারেক্ট ইয়োরসেলফ। পৃথিবীর সব দেশেই সে ধরনের সিস্টেম আছে যে আপনারা যদি ওয়ান টাইম মিস্টেক করেন দ্যাট কুড বি কারেক্টেড। তো এই ধরনের কারেকশনের কিছু সিস্টেম রাখা যায় যাতে করে কোম্পানিটি তাদের প্রবলেমটি কারেক্ট করতে পারে এবং ভ্যাটটি প্রপারলি প্রদান করতে পারে। আমরা সবাই ভ্যাট দিতে উৎসুক, কেউই আমরা ঝামেলায় জড়াতে চাই না, বিকজ দ্যাটস নট আওয়ার কোর বিজনেস। আমাদের বিজনেস হলো টু প্রডিউস গার্মেন্টস, টু প্রডিউস দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস, অ্যান্ড সেই সার্ভিসটা আমরা এক্সপোর্ট করে দেশের জন্য রপ্তানি আয় অর্জন করা। কিন্তু এটির মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যেয়ে থাকে, তাহলে সেটিকে একটুখানি যদি সুযোগ দেওয়া যায়, ওকে আপনি একটি ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন, উই ফাউন্ড সাম ডিসক্রিপেন্সি, প্লিজ কারেক্ট ইট অ্যান্ড রিসাবমিট ইট অ্যাগেন, ইনস্টেড অফ পেনাল্টির মধ্যে যদি না যাওয়া যায়, তাহলে আমার মনে হয় একটি ভালো সিস্টেম চালু হবে। আর উই বিলিভ ইন টোটাল অটোমেশন। এখন টোটাল অটোমেশনের জন্য আমার যে প্রাক্তন কলিগ যিনি বক্তব্য রাখছেন উনি বললেন পরিষ্কার করে যে দেখুন, টোটাল অটোমেশনের জন্য বাংলাদেশ ইজ নট কোয়াইট রেডি। ভ্যাট সিস্টেমটা অটোমেটেড হতে পারে, বাট হাউ অ্যাবাউট দ্য কনজিউমার, যারা ভ্যাটটাকে কনজিউম করছে, আমরা কি টোটাল অটোমেশনে গিয়েছি? আমরা ধরেন বড় বড় এন্টারপ্রাইজেস গুলো, দে আর অল মেবি টোটাল অটোমেশনে আমরা অলরেডি চলে গেছি। আমাদের ফাইন্যান্স সিস্টেম ইজ অটোমেটেড, আমাদের প্রোডাকশন সিস্টেম ইজ অটোমেটেড, আমাদের ডেটা কালেকশন, ইআরপি সিস্টেম ইজ অটোমেটেড। কিন্তু আমরা যারা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে, একটি মেকানিক কিংবা একটা কার রেন্টাল কোম্পানি, তারা কি অটোমেশন আছে কিনা, তাদের যে ভ্যাটটি প্রদান করছি সেটির সাথে ওভারঅল এটি কিন্তু টোটাল নেটওয়ার্কটা কিন্তু অটোমেশন হতে হবে। এটির জন্য কিছু সময়ের দরকার। বাট গুড স্টেপ উড বি যে যদি প্রথমে ভ্যাট যে সাবমিটাল এবং ভ্যাট যে স্ক্রুটিনি করা হয় সেটিকে যদি অটোমেশন করা হয় এবং বড় বড় এন্টারপ্রাইজ গুলো যদি ভ্যাট গুলো প্রপারলি সাবমিট করতে পারে অটোমেশন বেসিসে, দ্যাট উইল বি দ্য ফার্স্ট স্টেপ। কারণ আপনারা জানেন, যদিও আমরা উই ওয়ান্ট ট্রিকল ডাউন ইকোনমি, আমরা সবাই ভালো করুক এটা চাই, ইকোনমিটা একদম নিম্ন পর্যায়ে চলে যাক, নিম্ন পর্যায় থেকে ভালো হয়ে আসুক, কিন্তু জানেন যে মোস্ট অফ দ্য বিগ কর্পোরেশনস পেইড অলমোস্ট 50% প্লাস ট্যাক্সেস ইন এনি ইকোনমি, এবং কতগুলো সেক্টরে মেইনলি ট্যাক্সগুলো দিয়ে থাকে। কাজেই এখানে
আমাদেরকে সেক্টর ওয়াইজ ভাগ করে আমাদের এখানে টোটাল অটোমেশনে যদি আমরা যেতে পারি, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। যে লেস হিউম্যান ইন্টারাকশন, লেস, তাইলে আমাদের করাপশনের চান্স, আমাদের মেইন প্রবলেমটা হলো করাপশন এবং হয়রানি, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি আমাদের এখান থেকে দূর করা। সেকেন্ড অফ অল, আমাদের যে এখানে ভ্যাট সিস্টেমটা আছে, আমাদের যে ট্যাক্স সিস্টেমটা আছে, সেটা কিন্তু নট ইনডিউসিভ ফর নিউ ইনভেস্টমেন্ট। দেখেন, আমরা ফরেন ইনভেস্টমেন্টের জন্য দৌড়াচ্ছি, কিন্তু আমরা যারা লোকাল ইনভেস্টর আছি তারাও কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্ট করছি। একটি কোম্পানি যখনই ঘুরে দাঁড়ায় তখনই সে চেষ্টা করে আরো কিভাবে কয়েকটি প্রোডাকশন ইউনিট কিংবা লাইন বাড়ানো যায়, কিভাবে নতুন কর্মসংস্থান করা যায়, বিকজ এভরিবডি ওয়ান্টস টু গ্রো। এটা একটা ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি, উই ওয়ান্ট টু গ্রো, আমরা এক জায়গায় থাকতে চাই না। কিন্তু আমাদের যে ভ্যাট মেকানিজম, আমাদের যে ট্যাক্স মেকানিজম, সেটি কিন্তু সেটিকে এনকারেজ করে না। যেমন গ্রিন ফ্যাক্টরিতে আমরা 10% ট্যাক্স দিই, ওভারঅল আরএমজি সেক্টরের কর্পোরেট রিটার্ন ইজ অ্যাবাউট 12%, এবং এইটিকে বাড়ানোর জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা চলে। যদিও আমাদের এগ্রিমেন্ট আছে, একটা এসআরও আছে যেটি 6 বছরের জন্য দিস ইজ ফিক্সড, বাট এটিকে বাড়ানোর জন্য কন্টিনিউয়াস চেষ্টা চলে। আমরা নতুন যখন কোনো ফ্যাক্টরি করি, একটি যে ট্যাক্স বেনিফিট সেটা কিন্তু আমরা পাই না। আমি শুধু কমপ্লেন করবো না, সরকারের কাছে চাই এটা বলবো না, কিন্তু আমাদের কম্পিট করতে হয়। উই আর এ গ্লোবাল প্লেয়ার, আমরা গ্লোবাল কম্পিট করি। আমরা যদি ঠিক পার্শ্ববর্তী দেশে দেখি, সেটির আমি একটি প্রদেশের উদাহরণ দেব, উড়িষ্যা। আপনি যদি উড়িষ্যাতে গিয়ে আজকে একটি ফ্যাক্টরি করেন, তাহলে দেখবেন যে আমাদেরকে 5 বছর আরেকটা বিষয় যুক্ত করতে চাই আপনার সাথে, আপনার প্রশ্নের সাথে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে দেশের ব্যবসা প্রতিষ্ঠানের সিংহভাগ এখনো ভ্যাট নিবন্ধনের বাইরে। এনবিআর চেয়ারম্যান বলেছেন যে ভবিষ্যতে কেউ চাইলেও ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করতে পারবেন না। এ বিষয়ে যদি একটু আপনার এই প্রশ্নের সাথে উত্তরের সাথে যুক্ত করতেন। আমি এটাতে কমপ্লিটলি ওনার সাথে একমত পোষণ করি। আমি মনে করি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে হবে এবং সবগুলোকেই ভ্যাটের নিবন্ধন করতে হবে। এবং এটি ছাড়া যে কোনো ব্যবসা, এনি বিজনেস যেটি একেবারে, আমি ফুটপাতের কথা বলবো না, কিংবা যেটির একটি এস্টাবলিশমেন্ট আছে, যেটি একটি দোকান, একটি ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, তাদেরকে অবশ্যই ভ্যাট নিবন্ধন করা উচিত বলে আমি মনে করি। তাতে আমাদেরও সুবিধা হয়, কারণ আমরা যখন গুডস অ্যান্ড সার্ভিস যে কারো কাছ থেকে আনি, ধরেন আমি ফ্যাক্টরির জন্য একটি চেয়ার কিনলাম, যার কাছ থেকে আমি চেয়ারটি কিনলাম, সে যদি ভ্যাট নিবন্ধিত না হয়ে থাকে, তাহলে বলুন আমি কিভাবে এই চেয়ারটিকে এখন এই ভ্যাট কেটে রাখবো এর কাছ থেকে। কাজেই নিবন্ধিত হওয়া অত্যন্ত জরুরি, নাম্বার 1। নাম্বার 2, যে কথাটা আমি বলছিলাম সেটি কিন্তু এনবিআর চেয়ারম্যান সাহেব বলেছেন, চেয়ারম্যান মহোদয় বলেছেন, যেটি হলো আমাদের ব্যবসায়ীরা ধীরে ধীরে অনুৎসাহিত হচ্ছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য, এবং আমাদের কিন্তু এখন সুযোগ আছে, আমরা বিদেশে ইনভেস্টমেন্ট করতে পারি বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে। তো এখন দেখুন, পাশের রাষ্ট্র ভারতে আপনি যখন একটি কারখানা করবেন, আপনাকে টোটালি ট্যাক্স হলিডে দিয়ে দিবে, এবং নো কোশ্চেন আস্ক, ট্যাক্স হলিডে, টোটাল ট্যাক্স হলিডে। তার উপর তারা অনেক ধরনের ইনসেন্টিভ দেয়। এখন আমরা যখনই কিছু চাইতে যাই, বলতে যাই, তখন আমাদের কাছে আসে যে আপনারা 50 বছরের পুরানো একটি ইন্ডাস্ট্রি, 40 বছরের পুরানো ইন্ডাস্ট্রি, আপনাদের কেন ইনসেন্টিভের প্রয়োজন হবে? আমরা ইনসেন্টিভ চাই না, টু গ্রো। আমাদের যে ইনভেস্টমেন্ট করছি সেটিতে যদি আমরা যে কোনো ইনভেস্টমেন্ট, একটু মাহমুদ হাসানের কাছে যেতে চাই। মাহমুদ হাসান, আপনি জানেন যে ভ্যাট সপ্তাহ শুরু হয়েছে এবং সেখানে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে 10 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন অভিযান চালানো হবে এবং এর মাধ্যমে নতুন করে 1 লাখ ভ্যাট নিবন্ধন দেওয়া হবে। পর্যায়ক্রমে এটি 30 থেকে 40 লাখে উন্নীত করা হবে। এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন এবং কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? মাহমুদ হাসান, এই উদ্যোগকে আমি খুবই আপনার ইতিবাচক হিসাবে দেখছি এবং স্বাগত জানাই। কারণ আমাদের ব্যবসায়ী ভাই যেটা বললেন যে আপনার সার্ভিস প্রোভাইডাররা যদি রেজিস্টার্ড না থাকে, তাহলে কিন্তু ভ্যাট কমপ্লায়েন্ট হিসাবে বড় একটা কর্পোরেটের অপারেট করতে আপনার খুবই ডিফিকাল্ট হয়। এটা যেমন একটা ব্যাপার। আরেকটা ইস্যুস হচ্ছে, বাংলাদেশে আপনি কর নিবন্ধনের কথাই বলেন আর ভ্যাট নিবন্ধনের কথাই বলেন, ইভেন ট্রেড লাইসেন্সের কথাই বলেন, এটা যদি বাধ্যতামূলক করা না হতো তাহলে কিন্তু আপনার এর এখন পর্যন্ত নিবন্ধিত প্রতিষ্ঠান যা আছে তার 10 ভাগের 1 ভাগও হতো না। কারণ ট্রেডিশনালি আমরা কিন্তু একটু ল
নন কমপ্লাই করে অনেকটা আপনার মনে করেন আনন্দ পাই বা এটা এনজয় করি, এটা মেনে নিতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বললেন, আপনাদের রিপোর্ট থেকে শুনতে পারলাম যে নাগরিক সুবিধা না বাড়ালে এখানে কিন্তু আপনার ট্যাক্স পেয়ার, সেটা হোক আপনার মনে করেন পরোক্ষ কর বা প্রত্যক্ষ কর, ট্যাক্স পেয়াররা কিন্তু মোটিভেটেড ফিল করবে না। আপনি যদি দেখেন এই উপমহাদেশে যখন আপনার 1897-এ প্রথম আপনার প্রত্যক্ষ কর ইন্ট্রোডিউস করলো, তখনই কিন্তু একটা বিতর্ক উঠেছিল যে আমরা কেন আমাদের আয় থেকে সরকারকে ভাগ দিব। তখন জাস্টিস আম্বেদকর নামে একজন ভদ্রলোক বলেছিল যে আমরা ট্যাক্স দিব সভ্যতা কেনার জন্য, যে উই উইল পে ট্যাক্স টু বাই দ্য সিভিলাইজেশন। এখন আমাদের দেশে যদি আপনি গভর্নেন্সের কোয়ালিটি দেখেন, এখানে কিন্তু আমরা যারা কর প্রদানকারী, করদাতা, তারা কিন্তু সেই সিভিলাইজেশনটা পাচ্ছি না। যেমন ব্যবসায়ীদের কথা বলেন, তারা যখন আপনার মনে করেন একটা এক্সপোর্ট করে, তারা কিন্তু কাস্টমে গিয়ে সেই ফ্রেন্ডলি বিহেভিয়ার পাচ্ছে না। রাদার দেখা যাচ্ছে যে এই ব্যবসায়ী ঠেকে যাচ্ছে, তার ব্যবসার কারণে আপনার এক্সপোর্টটা করতে হচ্ছে, কাস্টম অফিসারদের হাত পা ধরতে হচ্ছে বা তাদেরকে সামহাও ম্যানেজ করতে হচ্ছে। ঠিক আপনার মনে করেন প্রতিটা ক্ষেত্রে যে যদিও আপনার হচ্ছে আফটার ইয়ার ভ্যাট প্রদানের জন্য বা ট্যাক্স প্রদানের জন্য কিছু সম্মাননা দেয়া হয়, বাট ওটা যতটা পরিমাণ কাগজ কলমে থাকে বা কাগজে রিকগনিশন থাকে, ওই ব্যবসা প্রতিষ্ঠানকে কিন্তু ব্যবসা কার্যক্রম পরিচালনায় ওই ফ্যাসিলিটিটা দেয়া হয় না। যদি এটা ট্যাগ করা যেত যে যারা ভ্যাট প্রদানে আপনার মনে করেন বৃহৎ করদাতা হিসেবে লিস্টেড হয়েছে, তাদের আপনার মনে করেন এক্সপোর্ট বা ইম্পোর্টের বেলায় আলাদা কোনো সুবিধা দেয়া হবে, তাহলে কিন্তু অনেকেই এপ্রিসিয়েটেড এবং মোটিভেটেড হতে এটা ভ্যাট আরো কমপ্লায়েন্ট হতে চাইতো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে দেখেন কিছু ইনসেন্টিভেরও ব্যাপার আছে, কারণ ইনসেন্টিভ ছাড়া কোনো একটা নতুন ইনিশিয়েটিভ কিন্তু আগায় না। আমাদের এখানে যেমন আমাদের ব্যবসায়ী ভাই বলল যে কেউ যদি আপনার হচ্ছে কোনো জরিমানা করতে পারে কোনো করদাতাকে, তাহলে সেখানে ভ্যাটের বা ট্যাক্সের যে আপনার কর্মকর্তা বা কর্মচারী আছে তাদেরকে ইনসেন্টিভ দেয়া হয়। এটা কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা সভ্য দেশে কিন্তু থাকতে পারে না, কারণ আপনার মনে করেন যে তখন তাদের টেন্ডেন্সি কি হয় যে আপনার যত বেশি আপনার তারা অনিয়ম জোর করে চাপিয়ে দিতে পারে, তত কিন্তু তারা মোটিভেটেড হবে পার্সোনাল গেইনের জন্য। এবং আপনি জানবেন যে 1/11 সরকারের সময় এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছিল বিটিআরসি, এবং সেটা নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ে সমালোচনা হয়েছে এবং তদন্ত চলছে যে এটা করে আপনার যারা টেলিকমিউনিকেশন সেক্টরে ছিল তাদেরকে আপনার হয়রানি করা হয়েছে। ঠিক সিমিলিয়ার একটা অ্যারেঞ্জমেন্ট যদি আপনার এনবিআর এর মতো একটা প্রতিষ্ঠানে থাকে, তাহলে এটা বোধহয় আপনার মনে করেন সভ্যতার দিকে এগিয়ে যাওয়ার জন্য ঠিক হবে না বলে আমার কাছে মনে হয়। জি, জনাব শোভন ইসলাম, একটু সংক্ষেপে যদি বলতেন যে আপনারা আসলে এই আপনারা তো ভ্যাট দিতে বা কর দিতে আগ্রহী, কিন্তু সেক্ষেত্রে হয়রানিটা যাতে না হয় সেই জায়গাতে আপনাদের যদি স্পেসিফিক কোনো সুপারিশ বা দাবি থাকে সংক্ষেপে একটু বলবেন। আমরা কোনোভাবেই হয়রানির শিকার হতে চাই না। যে আমার মাহমুদ ভাই যে উনি বললেন যে আমাদের যে এই ইনসেন্টিভ প্রোগ্রামটা উইথড্র করতেই হবে এবং আমাদেরকে সবসময় অটোমেশনে যেতে হবে, এবং আমাদেরকে যে কোনো সময় যখন আমরা ফাইল করি একটা রিভিউ প্রসেস, অ্যাটলিস্ট ওয়ান টাইম রিভিউ প্রসেসে আমাদেরকে সুযোগ দিতে হবে, যদি কোনো ভুল থাকে সেটা কারেকশন করে রিসাবমিট করার। কারণ আমাদের এখনো কিন্তু টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা রেডি হয় নাই টোটাল অটোমেশনের জন্য, কারণ অনেক করদাতা নিবন্ধিত না যাদের সার্ভিস আমরা বড় বড় এন্টারপ্রাইজরা গ্রহণ করে থাকি। এই সংক্ষেপে আমার এই 3টি রেকমেন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ইনসেন্টিভ কর কালেক্টরকে না দিয়ে ইনসেন্টিভ যারা ইনভেস্ট করেন, নতুন করদাতা সৃষ্টি করেন কিংবা নতুন
প্রতিষ্ঠান তৈরি করে কর্মসংস্থান করেন তাদের ক্ষেত্রে যদি কিছু ইনসেন্টিভ দেওয়া হয়, যদি আমি একটি নতুন প্রতিষ্ঠান করি কিংবা আমি ফ্যাক্টরি যদি এক্সপোর্ট বৃদ্ধি করি, তাহলে সেই অনুপাতে আমাকে যদি একটি ইনসেন্টিভ দেওয়া হয়, এই বছর আপনি এক্সপোর্ট বাড়িয়েছেন, এই বছর আপনি সেলস বাড়িয়েছেন, আপনাকে এই সেলসের উপর থেকে এতখানি 3 বছরের জন্য ছাড় দেওয়া হলো এবং প্রতি বছর তাইলে আমরা কিন্তু চেষ্টা করব আমাদের এক্সপোর্ট বাড়াতে, আমাদের সেলস বাড়াতে। কাজে ইনসেন্টিভ শুড বি কামিং যারা ট্যাক্স দেয় তাদের জন্য, নট যারা ট্যাক্স কালেক্ট করে তাদের জন্য। তাইলে আমাদের ইসলাম শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপন ফ্যামিলি মেম্বার বিজনেস আওয়ারে সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। ডলার সংকট, জ্বালানি সংকট ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জ সহ বেশ কয়েকটি কারণে বর্তমানে স্পিনিং শিল্প সংকটে বলে অভিযোগ করেছেন স্পিনিং শিল্পের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাবিন্দু। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের স্পিনিং শিল্প রক্ষার আবেদন শীর্ষক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। বলেন, এসব সংকটে ইতিমধ্যে 40% শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে এই শিল্পের প্রায় লক্ষাধিক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা বেকার হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে দেশীয় সুতা ব্যবহারকারীদের 10% প্রণোদনা ও সুতা আমদানির ক্ষেত্রে 10% সেফগার্ড সহ 7টি প্রস্তাবনা দেন বক্তারা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত অর্থের কয়েক গুণ বেশি আদায় করে হাতিয়ে নেওয়া হয়েছে 4.5 কোটি টাকা। জড়িত অন্তত 60টি রিক্রুটিং এজেন্সি। তাদের বিরুদ্ধে আলাদা 7টি মামলা করেছে দুদক। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। বিশাল এই শ্রমবাজারে দেশটিতে কাজ করছেন 8 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ায় যেতে রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রবাসী শ্রমিক প্রতি ৭৯,০০০ টাকা খরচ বেঁধে দেয় সরকার। তবে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু এজেন্সি সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছে 4 থেকে 5 লাখ টাকা করে। এমন অন্তত 101টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করে দুর্নীতি দমন কমিশন। এসব এজেন্সি মালিকদের বেশিরভাগই ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন। দীর্ঘ অনুসন্ধান শেষে এবার 60টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। 60টি ওভারসিজ কোম্পানির স্বত্বাধিকারী, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, এসব এজেন্সি সিন্ডিকেট করে এ পর্যন্ত 2,63,273 জন শ্রমিক পাঠিয়েছে মালয়েশিয়ায়। হাতিয়ে নেওয়া হয়েছে 4,500 কোটি টাকার বেশি। আসামির সংখ্যা 125, এর মধ্যে একজন আসামি ইতিমধ্যে মৃত্যুবরণ করায় আসামির সংখ্যা দাঁড়ালো 124। আত্মসাৎকৃত এবং উক্ত অর্থ বিদেশে বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তর রূপান্তরের মাধ্যমে 4,545 কোটি টাকারও বেশি অর্থ সংশ্লিষ্ট রয়েছে। এর আগেও মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 3,000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে 40টি রিক্রুটিং এজেন্সির মোট 108 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই পর্যায়ে আমরা দেখতে চাই আজকের পত্রিকার প্রধান কয়েকটি শিরোনাম। আমরা দেখতে পাচ্ছি যে সমকাল একটি রিপোর্ট করেছে, রপ্তানিতে বৈচিত্র্য আনতে পণ্যের মান উন্নয়ন জরুরি। পরের শিরোনামটি শেয়ার বিচ করেছে, নিষিদ্ধ পণ্য আমদানি বন্ধ না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার। পরেরটি দেখতে চাই, এর পরের শিরোনামটি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তারা বলছে, স্মার্টফোন এখনও দরকারি, উচ্চকর যদিও অনেকের ধরাছোঁয়ার বাইরে ঠেলে দিচ্ছে। পরেরটি শিরোনাম করেছে সমকাল। তারা বলছে যে মূলধনী পণ্য আমদানিতে 3 বছর মেয়াদী ঋণের সুযোগ। জাগো নিউজ 24 একটি শিরোনাম করেছে, শেয়ার বাজারে ফের দর পতন। দর্শক, এবারে দেখতে চাই আজকের শেয়ার বাজারের সবশেষ অবস্থা। শেয়ার বাজারের সবশেষ অবস্থা আমরা দেখতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যে 3টি সূচক রয়েছে, 3টি সূচকের মধ্যে 2টি ঊর্ধ্বমুখী রয়েছে, একটি রয়েছে নিম্নমুখী। আমরা দেখতে পাচ্ছি ডিএস ইন্ডেক্স
ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 11 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 4,953 পয়েন্টে। DS30 ইন্ডেক্স সেটি 1 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1,897 পয়েন্ট, এবং ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক সেটি 1 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1,032 পয়েন্টে। এখন পর্যন্ত 282 কোটি টাকা লেনদেন হয়েছে। 249টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 68টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 74টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, একই সাথে আমরা জানাতে চাই মুদ্রা বাজার এবং স্বর্ণের বাজারের আপডেট। আমরা প্রথমে দেখতে চাই মুদ্রা বাজারের আপডেট। আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের স্বর্ণ সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 2,11,095 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বিক্রি হচ্ছে 2,01,495 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,72,709 টাকা, সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,43,687 টাকা। রূপার দামে দেখতে চাই, রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ভরি রূপার দাম 22 ক্যারেটের সেটির দাম 4,246 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,047 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 3,476 টাকা, সনাতন প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,601 টাকা। দর্শক, সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরও একটি বিরতির। ফিরবে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। রবি শস্যের চাষাবাদ মৌসুমকে ঘিরে নড়াইলে সারের বাজারে চরম নৈরাজ্য বিরাজ করছে। সরকারের বেঁধে দেয়া দামের তোয়াক্কা না করে চাষিদের কাছ থেকে ইচ্ছে মতো দাম নিচ্ছেন বিক্রেতারা। কৃষকের অভিযোগ, এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকেও মন গড়া পরামর্শ ছাড়া কিছুই মেলেনি। খায়রুল আরফিন রানার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নড়াইলে রবি শস্য চাষাবাদের ভরা মৌসুম চলছে। মাঠে মাঠে গম, ধনিয়া, খেসারি সহ নানা ফসল শোভা পাচ্ছে। স্বপ্নের ফসল দেখে মন ভরে উঠলেও চাহিদা অনুযায়ী সারের সংকটে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। জেলার প্রত্যন্ত এলাকায় সার পেতে ভোগান্তির চিত্র ফুটে উঠেছে নিউজ 24 টেলিভিশনের অনুসন্ধানে। সরকার নির্ধারিত দামে সার না পাওয়ার অভিযোগের সত্যতাও মিলেছে। প্রতি কেজিতে 2 থেকে 10 টাকা পর্যন্ত অতিরিক্ত গুনতে হচ্ছে বলে অভিযোগ চাষিদের। ভালো ফলনের অপরিহার্য উপাদান রাসায়নিক সার পেতে ভোগান্তির পাশাপাশি হিমশিম খেতে হয় সারের বাড়তি দামের বোঝা বইতে। এ বিষয়ে জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসককে জানানো হলেও প্রতিকার মেলেনি বলেও অভিযোগ চাষিদের। ইউরিয়া আছে 1350 টাকা সরকারি রেট, কিন্তু আমরা তা পাই না। বলে যে সার সেরম নাই, এখন যেরকম আসে সেরম আমরা বিক্রি করি। ষাটের লেয়ার 22 টাকা, 25 টাকা নাও কেন, যদি আমরা পাইনি ওসব। আমি বললাম যে 60 লেহার হয়েছে, তাহলে 60 নামা থাকো, খুলেই ছুটি হবে না। বাংলাদেশ টিএসপির জন্যই আমরা বেগুনির চাষ, আমরা টমেটোর চাষ, আমরা প্রায় তরিতরকারির চাষ সব ছেড়ে দিয়েছি, এখন আর পারি না। এদিকে বিসিআইসি ডিলারদের পক্ষ থেকে সারের কোনো ঘাটতি নেই বলে দাবি করা হলেও স্থানীয় চাহিদার বিপরীতে বরাদ্দ স্বল্পতার অভিযোগ সাব ডিলারদের। কোনো সারের কোনো ঘাটতি মাছ প্রায় নাই, যে যা চাচ্ছে পর্যায়ক্রমে আসবে, পর্যায়ক্রমে আমি দিতে থাকবো। সংকট আছে মূলত, যা আমরা পাই তাতে চাষির চাহিদা পূরণ হয় না। এ বিষয়ে দায়সারা বক্তব্য দেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে সারের কোনো ধরনের অতিরিক্ত মূল্য যেন কৃষকের কাছ থেকে নিতে না পারে কোনো ডিলার। আমরা প্রয়োজনীয় মোবাইল কোড সহ সকল মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে আমাদের। কৃষি বিভাগের তথ্যমতে চলতি রবি মৌসুমে জেলায় বরাদ্দকৃত মোট সারের পরিমাণ ইউরিয়া 14,033 টন, টিএসপি 5,473 টন, ডিএমপি 9,309 টন এবং 4,203 টন এমওপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ঘুষ কেলেঙ্কারির পুরনো মামলা মেটাতে যুক্তরাষ্ট্রের কোষাগারে চীনা টেলিকম জায়ান্ট ZTE-কে $100 কোটি বেশি জমা দিতে হতে পারে।
রয়টার্স জানায়, দক্ষিণ আমেরিকায় ঘুষ দিয়ে কাজ নেয়ার অভিযোগে বিশাল জরিমানার মুখে পড়েছে কোম্পানিটি। এর আগেও ট্রাম্প প্রশাসনের সময় রপ্তানি আইন ভাঙায় বড় জরিমানা দিয়েছিল জেডটিই। এবারের জরিমানার অঙ্ক তাদের 1 বছরের মোট লাভের প্রায় সমান। দ্রুত সমঝোতা না হলে মার্কিন চিপ আমদানিতে আবারও নিষেধাজ্ঞায় মুখে পড়তে পারে চীনা এই প্রতিষ্ঠান। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।